প্রেমের ধূলিঝড় নবম পর্ব। সকালের নিস্তেজ রোদ চোখে এসে পড়তেই ঘুম পাতলা হয়ে আসে দুর্জয়ের, কিন্তু মাথার ওজনে ঘাড়সহ পুরো শরীর যেন ব্যথাগ্রস্ত। দুই চোখে পাতা মেলে ধরা বড্ড কষ্টসাধ্য হলেও মাথায় দুই হাত চেপে ধরে চোখ মেলে দুর্জয়। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত নন্দিতাকে দেখে মুচকি হাসে সে। ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যায় কপালে। সাথে সাথেই গতরাতে সব ঘটনা একের পর এক ভেসে ওঠে তার স্মৃতিপটে। নন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয় সে তৎক্ষণাৎ। অতঃপর সরাসরি ঢুকে পড়ে ওয়াশরুমে। দীর্ঘ একটা শাওয়ার শেষে নিজেকে খানিকটা হালকা লাগছে দুর্জয়ের। শিকদারদের কেসটা নিয়ে বেশ কিছু এভিডেন্স জোগাড় করতে হবে তাকে, আর মাত্র দুদিন পর কোর্টে উঠবে কেসটা। এই কেসটা নিয়ে অনেক বেশি প্রস্তুত নিয়েছিল সে, কিন্তু এখন তার কোনো কিছুই হাতে নেই দুর্জয়ের। এই কয়েকদিনে কিছু তথ্য কাগজ সংগ্রহ করলেও সেই স্ট্রং এভিডেন্সগুলো লাপাতা। আর চোখে একবার ঘুমন্ত নন্দিতার দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে মনোযোগ দেয় এই কেসের প্রতি। আলমারি থেকে কোট বের করতে গিয়ে আচমকা দুর্জয়ের চোখে পড়ে সেই আংটিটা। ব্যস্ততায় এতদিন বেমালুম ভুলে গেছিল সে। ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে ওঠে নন্দিতা। আলতো চোখ খুলে দুর্জয়কে রেডি হতে দেখে তড়িঘড়ি করে নেমে পড়ে বিছানা থেকে। ব্যস্ত কণ্ঠে বলে, এখনই বেরিয়ে যাচ্ছেন আপনি? একটু অপেক্ষা করুন, এখনই নাস্তা রেডি করে দিচ্ছি। লাগবে না, বাইরে খেয়ে নেব। কথাটুকু শেষ করে নন্দিতার দিকে না তাকিয়েই আলমারিটা বন্ধ করল দুর্জয়। গায়ে জড়িয়ে নিল ব্ল্যাক কোট। অতঃপর ড্রেসিং টেবিলের ওপর স্বর্ণের সেই আংটিটা রাখতে রাখতে বলে উঠল, আপনার কোনো আশিক দিয়ে গেছে সম্ভবত, যার কিনা আব্বুর বাড়ির ঠিকানা পর্যন্ত মুখস্থ। শেষের কতটুকু বড্ড তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল দুর্জয়। নন্দিতা আহত চোখে দুর্জয়ের দিকে তাকালো, তবে উল্টো পিঠ করে থাকায় তা চোখে পড়ল না দুর্জয়ের। বরং নন্দিতাকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে গেল ঘর থেকে। নন্দিতা চটজলদি বসে পড়ল বিছানায়। শরীরটা তার বহানো যাচ্ছে না, অথচ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এক রাশ প্রশ্ন। ফোনটা হাতে নিয়ে সরাসরি সে ফোন করল ধূসরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘুমোয়ে বিগলিত কণ্ঠে ধূসর বলল, ডার্লিং, এত সকাল সকাল কল, মিস মি রাইট? গালের নিচে দুটো থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব ফাজিল ছেলে। অন্যের বউকে ডার্লিং বলতে তোর রুচিতে বাঁধে না? সকাল সকাল বরের বুক থেকে আদর খাওয়া ছেড়ে কেউ যদি আমায় কল দেয়, তাহলে আমার কি আর দোষ? আসলে মর্নিং আদর যে বেশ রোম্যান্টিক ফিল দেয়, অ্যাডভোকেট দুর্জয় এহসান বোধহয় জানে না। আদর কি আর কখন করতে হয় সেটা তো তোর মতো লম্পটের কাছ থেকে আমার হাজবেন্ডকে শিখতে হবে না। তোর মতো ছেলেরা শুধু ওই রাস্তার মেয়েদের উত্তেজনার জন্যই পারফেক্ট, ঘরের বউদের যোগ্য না। উফ, তোমার এই আদা প্রেমে পড়ে গেলে কিন্তু দোষ দিও না আমার। নন্দিতা এবার অধৈর্য হয়ে পড়ে, দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, আর একটা ফালতু কথা বললে দুর্জয়কে এখনই সব বলে দেব আমি। ধূসর এবার যেন খানিকটা নড়ে চড়ে ওঠে। হালকা কেশে সাবলীল কণ্ঠে বলে, বলো কিসের জন্য কল দিয়েছ? আর যাই হোক, শিকদাররা শত্রুতা অন্তত ইমানদারির সাথে করে বলে জানতাম আমি এতদিন, কিন্তু এখন তো দেখছি শিকদাররা আস্ত এক ভীতু চোর। চুরি করে তাদের এই প্রভাব প্রতিপত্তি। বাপ চাচার এই অহংয়ের ওপর নন্দিতার আক্রমণাত্মক কথাগুলো ধূসরের ইগোতে আঘাত করে। তেতে ওঠে, খানিকটা হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো। শিকদাররা বেঈমান না, শত্রুতাও তারা সৎভাবেই করে।
লোকের ফাইল চুরি করে সব তথ্য লোপাট করার মতো কাজকে বলে চুরি। নাম শুধু বড় বড়, কাজটা ওই ছিচকে চোরের মতো ছোটই। কথাটুকু শেষ করে অষ্ট হাসিতে ফেটে পড়ল নন্দিতা। ধূসর ততক্ষণে রাগে ফুঁসে উঠেছে। কণ্ঠের তেজ বাড়িয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, চুরি? কিসের চুরি? শিকদারদের খেয়ে দেয়ে কাজ নেই, তারা করবে চুরি? সামান্য একজন অ্যাডভোকেটের ফাইল চুরি করেছে শিকদাররা? ছি, বিষয়টা কি লজ্জার! বাপদাদাদের ঐতিহ্য ডুবিয়ে ছেড়ে দিল একদম। কথাটুকু বলে হাসতে হাসতে সাথে সাথে কল কেটে দিয়ে নন্দিতা অতঃপর লম্বা একটা শ্বাস নিল। ভীষণ ডেঞ্জারাস একটা খেলা খেলল সে। একদিনের পরিচয়ে ধূসর শিকদারের সব তথ্য বের করে ফেলেছে সে। শিকদার বাড়ির সবচেয়ে আহ্লাদের ছোট ছেলে ধূসর শিকদার। সারাদিন নেশায় ডুবে থাকা, মেয়ে নিয়ে ফুর্তি করা আর বাপ চাচার টাকার উপর আয়েশ করে বাঁচা তার মুখ্য কাজ। সাথে কথায় কথায় শিকদারদের নামের বড়াই করতেও পিছপা হয় না। তার মতো শিকদাররাও হলো সিংহের বাচ্চা। সিংহের ঘরে ঢুকে তার ছানা চুরি করে আনার মতো দুঃসাহসিক ক্ষমতা আছে শিকদারদের। আর আজ সেই অহংবোধের ওপরই হামলা করেছে নন্দিতা। উগ্র মেজাজের ধূসর শিকদারদের নামে বদনাম আবার সইতে পারে না সহজে। দেখা যাক এরপর কি করে সে। আংটিটা নড়াচড়া করে বেশ অনেকটা সময় নিয়ে দেখেছে নন্দিতা। কেমন যেন চেনা চেনা লাগছে তার আংটিটা। কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না ঠিক। খানিকটা সময় নিয়ে ধরে ঘরে এদিক সেদিক পায়চারি করতে করতে আচমকা তার মনে পড়ে যায় এই আংটিটা তো মায়ের হাতে থাকতো সবসময়, বিশেষ এক কারণে। এটা কখনোই নিজের কাজ ছাড়া করতেন না তিনি, কিন্তু মায়ের আংটি এতদিন পর কে বা দিয়ে যাবে তাকে? ভাবনারা অস্থির করে তুলল তাকে। এমন সময় তার মনে পড়ে গেল মায়ের সেই ডায়েরির কথা, যেটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। গেস্ট রুমে ঢুকে ট্রলি ব্যাগ দুটো টেনে বের করলো নন্দিতা। এক এক করে দুটো ব্যাগ খুলে অবশেষে খুঁজে পেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। অতঃপর ডায়েরিটা নিয়ে রুমে এসে বসতেই বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে উঠল সশব্দে। নন্দিতা ফোনটা কানে ঠেকাতেই ধূসর তার হাতে থাকা ফাইলটা নাড়াচাড়া করতে করতে রসিকতার সুরে বলল, অ্যাডভোকেট দুর্জয় এহসান দেখছি বেশ অনেক তথ্য জোগাড় করে ফেলেছে। ইমপ্রেসিভ, কিন্তু শিকদারদের ধ্বংস করা এত সহজ নয় বেব। আপনার অহেতুক প্রলাপ শুনতে আমি একটুও ইন্টারেস্টেড নই। নেক্সট টাইম কল দেবেন না। নন্দিতা রাগী কণ্ঠসুরে ধূসর খানিকটা হতাশ হওয়ার ভঙ্গি করে বলল, যাহ, আমি ভাবলাম এই ফাইলটা তোমার হাতে হ্যান্ড ওভার করব, কিন্তু তুমি যখন চাইছো না তখন কোথায় আসতে হবে? আগে বলো, এর বিনিময়ে আমি কি পাবো? ধূসরের রহস্যময়ী ভঙ্গিমায় কথা শুনে শুকনো ঢোক গিলল নন্দিতা। অতঃপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিসের কথা বলছেন আপনি? এই তুই, এই আপনি, রেগে গেলে তুই ডাকটা কিন্তু কিউট লাগে, একদম কাছের কাছের ফিল দেয়। আজ যদিও বেশি কিছু চাইবো না, তোমার ওই সুইট সুইট হাতে একটু সুইট কিছু বানিয়ে খাইও। আমি তোমার বাড়িতেই আসছি। নন্দিতা কয়েকটা কড়া কণ্ঠে শুনিয়ে বারণ করে দিতে গিয়েও পারল না। আপাতত এই ফাইলটা অনেক জরুরি তাদের জন্য, তাই ধূসরের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আয়েশ করে মায়া মাখিয়ে রান্না করার মতো কোনো ব্যক্তি ধূসর নয়, তাই বেশ ভেবেচিন্তেই চটজলদি পায়েস বানানোর সিদ্ধান্ত নিল নন্দিতা। ফ্রিজ থেকে দুধের প্যাকেট আর পায়েসের চাল বের করে দ্রুত হাতে লেগে পড়ল নিজের কাছে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই ধূসরের। তার রাত হয় ভোরের আলো ফোটার পর, আর দিন হয়
বেলা গড়িয়ে দুপুর হলে। কিন্তু নন্দিতার ফোন পেয়ে আজ বেশ সকাল সকালই উঠে পড়েছে সে। ফ্রেশ না হয়ে বাবার রুম চাচার রুম মিলিয়ে অবশেষে তাদের সিক্রেট রুমে গিয়ে মিলেছে নির্দিষ্ট ফাইলটা। সকাল সকাল সবার চোখ ফাঁকি দিয়ে এসব তল্লাশি চালিয়ে যাওয়া তার পক্ষে খুব একটা কঠিন হয়নি কাজটা, কারণ এই সময় বাবা আর চাচা বের হয়ে যান অফিসের উদ্দেশ্যে, আর বাড়ির বাকিরা সব যে যার মতো কাজে ব্যস্ত। সকাল সকাল তাদের বাড়িতে এত হইচই দেখা যায় না, সবাই যে যার মতো রেডি হয়ে বেরিয়ে যায় কাজে। কাজের লোকরা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখে, তাই যে যার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। ধূসরের বড় ভাই তৈমুর শিকদার প্রফেশনালি একজন পুলিশ অফিসার হলেও তার প্রধান কাজ বাপ চাচাদের বেআইনি কাজে সহায়তা করা, পুলিশের ভেসে থেকে বেকায়দায় আইনিভাবে সহায়তা যাকে বলে। তৈমুরকে কোথাও দেখা যায়নি আজ, হয়তো নিজের ঘরেই রয়েছে, নয়তো কোনো কাজে বেরিয়ে পড়েছে এতক্ষণ। নিজের ঘরে ডাকাতি করতে ধূসরের বিবেকে বাধা দিচ্ছিল খানিকটা, কিন্তু পরক্ষণেই নন্দিতার কথা ভেবে কেন যেন সব বিবেক জলাঞ্জলি দিয়ে ফেলল সে। মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তাকে টানছে অনবরত। না, ওই ক্লাব পার্টিতে গায়ে ঢলে পড়া মেয়েগুলোর মতো না, এই চাহিদা ভিন্ন। মূলত সে নন্দিতাকে চাইতে শুরু করেছে, যেটা এক রাতের জন্য না, বরং প্রতিটা রাতের জন্য। আফিমের নেশাও যে একটা নারীর নেশাকে বিট করে ফেলতে পারে, সেটা সে গত রাত থেকে বেশ টের পাচ্ছে। নন্দিতার সাথে দেখা করার পর ব্লাড স্যাম্পলটা ল্যাবে হ্যান্ডওভার করে নিত্যদিনের মতো ধূসর চলে যায় নাইট ক্লাবে। অ্যালকোহল আর মেয়েলি নেশা দুটোই যেন তার নিত্যদিনের সঙ্গী। খুব কম এমন দিন যায় যখন ধূসর কোনো মেয়েকে নিয়ে রুমে ঢোকে না। ক্লাবের নির্দিষ্ট একটা রুম সব সময় বুক করা থাকে তার জন্য। যখন যে মেয়ের দিকে নজর যায় ধূসরের, তাকে নিয়ে সোজা চলে যায় রুমের বিছানায়। রাত শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ভরা খাম টেবিলের উপর রেখে বেরিয়ে আসে সেখান থেকে। পরে সেখান থেকে সোজা বাড়িতে এসে শাওয়ার নিয়ে লম্বা ঘুম। এরপর অবশ্য মেয়েটার আর কোনো খোঁজ রাখে না সে। মেয়েদেরকে যে জোর করে বিছানায় আনে ধূসর এমনটাও নয়। কিছু মেয়েরা পকেটে টাকা দেখে তো কিছু তার ড্যাশিং লুক, এরপর নিজে থেকেই সাড়া দেয় তার ডাকে। নেশায় বুঁদ হয়ে গোটা রাতে ফুর্তির সঙ্গী হতে। গত রাতে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করেছে ধূসর, অথচ অবাক করা বিষয় হলো নেশা চড়েনি তার। নেশায় বুঁদ হয়ে কোনো মেয়েকে নিয়ে রুমেও যায়নি। শরীর অসুস্থ না হলে এমন ঘটনা কোনো কোশ্মিনকালে ঘটে না। অথচ ধূসর ছিল একদম সুস্থ স্বাভাবিক। আরও অবাক করার বিষয় হলো এত হাই ভলিউম গান বাজনার পরিবেশ তার ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে ভেতরটা। মন চাইছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্থিত কিছু নিঃশ্বাস টেনে নিতে। অবশেষে বিরক্ত হয়ে ওয়াইনের গ্লাস ছুঁড়ে ফেলে সে বেরিয়ে আসে নাইট ক্লাব থেকে। এরপর ড্রাইভ করে সোজা বাড়িতে। চেঞ্জ না করেই ধূসর সোজা চলে যায় ছাদে। তাদের ভিলা বাড়ির ছাদ, নিচ থেকে তাকালেই ঝকঝকে নীল রঙের পানি সুইমিং পুল চোখে পড়ে সবার আগে। বাড়ির ব্যাক সাইডে বেশ কিছু গাছ মাথা উঁচিয়ে জানান দেয় তাদের আভিজাত্যের অহমিকার। কোনো কিছু চিন্তা না করেই ধূসর শটান শুয়ে পড়ে ছাদের মেঝেতে। অতঃপর চোখ বুঝতেই ভেসে ওঠে নন্দিতার নিটোল গোলগাল মুখটা। উচ্চমানের প্রসাধনীর আস্তরণহীন মুখটায় বড্ড মায়া। মেয়েটাকে সুন্দরী বলা যায় না, খানিকটা চাবি ফেস,
কিন্তু নজর কাড়া। একবার তাকালে আবারও ফিরে তাকানোর মতো। সাদামাটা একটা কালো সালোয়ার স্যুট পরে থাকা এই মেয়েটার মাঝে কী যে পেল ধূসর জানে না। তবে কোনো এক সম্মোহনী টানে সে সেই ডাকে সাড়া দিল নিজের অজান্তেই। চোখ বন্ধ করে ভাবতে লাগলো পরস্ত্রীকে নিয়ে। আর এই ভাবনা তাকে প্রশান্তি দিল। কারণ হলো তার ঠোঁটের কোণের হাসির। রাতে কখন যে এভাবেই ঘুমিয়ে পড়েছিল খেয়াল ছিল না ধূসরের। সকালের আলো ফুটতেই ঘুম ভাঙল তার, আর নিজেকে আবিষ্কার করলো খোলা ছাদের নিচে। ঠান্ডায় শরীরটা বেশ ব্যথা করছে, তাই ভোরের আলোর সাথে সাথেই নেমে এসে শুয়েছিল নিজের ঘরে। কলিং বেলের শব্দে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নন্দিতার। চুলা আঁচ কমিয়ে গেট খুলতেই একজন ডেলিভারি বয় তার হাতে ধরিয়ে দেয় একটা প্যাকেট। দরজা লক করে নন্দিতা বেশ সাবধানে প্যাকেটটা রাখলো ডাইনিং টেবিলের ওপর। অতঃপর দৌড়ে চলে গেল চুলার কাছে। এক বাটিতে বেশ খানিকটা পায়েস সাজিয়ে সেটা ডাইনিং টেবিলের উপর রাখতেই ঘড়ির দিকে খেয়াল হলো নন্দিতার। প্রায় 12টা বাজে, অথচ দুপুরের খাওয়ার কোনো আয়োজনই করা হয়নি তার। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তার। দুর্জয়কে এভাবে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে নন্দিতারও আর ইচ্ছে করেনি কিছু খেতে। কিছুক্ষণ পরই লাঞ্চের টাইম। কি জানি দুর্জয় আজ খাবে কি না। বলে তো গেল বাইরে খাবে, কিন্তু আদেও খাবে তো? সাহস শেষ করে বেছে বেছে বেশ পুরনো একটা কাপড় পরল নন্দিতা। সাদা রঙের সালোয়ার স্যুটটা বিয়ের আগে বেশ অনেকবার পরেছে নন্দিতা। বেশ ঢিলাঢালা ছিল বলেই গরমের দিনে আরাম পাওয়া যেত এই জামাটা পরে, কিন্তু এখন মোটা হওয়ার জন্য একবারে ফিট হয়েছে কাপড়টা। নিজেকে আয়নায় দেখে অসুস্থতা, দুর্জয়ের অভিমান একে একে সব মনে পড়তে শুরু করলো তার। মনের মাঝে উকি দিল একটা ভাবনা, কি এমন ক্ষতি হতো শেষে কয়েকটা দিন তার সাথে কাটানোর সুযোগ করে দিলে। আমার প্রতি তুমি এত নিষ্ঠুর কেন হলে খোদা? প্যাকেট থেকে আসল জিনিসটা বের করলো নন্দিতা। প্যাকেট খুলতেই গাঢ় নীল রঙের লম্বাটে কাঁচের বোতল বেরিয়ে আসে, যেখানে বড় বড় করে লেখা স্যাটে, ফ্যাটলি স্যাটে। একটা প্রিমিয়াম ভারতীয় রেড ওয়াইন, যা ক্যাবারনেট সাভেগান এবং সাঙ্গি ওয়েবস নামক আঙুরের সংমিশ্রণে তৈরি করা হয়, যা স্বাদ জটিল এবং সমৃদ্ধ। কালো চেরি, ওক এবং অন্যান্য ফলের সুবাসও থাকে এতে। এতে অ্যালকোহলের পরিমাণ থাকে 14 থেকে 14.5%। কিচেনের সাথে লাগোয়া বড় হলঘরের একপাশে রাখা ছোট্ট একটা টি টেবিল আর সোফা সেট। সেলফ থেকে একটা ওয়াইনের গ্লাস বের করে ওয়াইনের সাথে সেটা সাজিয়ে রাখলো টি টেবিলে। অতঃপর ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো ধূসরের। দ্বিতীয় দফার কলিং বেল বাজতেই ভেতরটা ধক করে উঠল নন্দিতার। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। ফাঁকা বাড়িতে একা একটা ছেলেকে ডাকার ফল তাকে কিভাবে যে পোহাতে হবে সে জানে না, শুধু জানে দুর্জয়ের জন্য এই ফাইলটা জরুরি, ভীষণ রকম জরুরি। নিজেকে খানিকটা ধাতস্থ করে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিল নন্দিতা। এরপর এগিয়ে গিয়ে খুলে দিল দরজা। এক হাতে কালো রঙের একটা ফাইল ধরে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে ধূসর আলতোষে প্রবেশ করলো ঘরের মধ্যে। নন্দিতা দরজা লক করলো না, আলতো করে ভেজিয়ে দিয়ে দুরু দুরু বুকে এসে দাঁড়ালো ধূসরের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে। ধূসর চোখ তুলে একবার নন্দিতার দিকে তাকালো, অতঃপর সামনে টি টেবিলের ওপর রাখা ওয়াইনের বোতলের দিকে। বোতলটা হাতে তুলে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। চোখ ঘুরিয়ে নন্দিতার দিকে এক পলক তাকিয়ে ওয়াইনের বোতলের দিকে তাকালো, ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বলো তো কে বেশি নেশাময়, তুমি নাকি সে?
শেষটুকু বলতে গিয়ে ধূসর তাকালো নন্দিতার দিকে। অস্বস্তিতে কাদা হয়ে নন্দিতা জায়গা ছাড়লো তাড়াতাড়ি। ডাইনিং টেবিলের ওপর চাপা দিয়ে রাখা পায়েসের বাটিটা ধূসরের সামনে রেখে কণ্ঠে খানিকটা রাগ টেনে নন্দিতা বলল, খেয়ে তাড়াতাড়ি বিদায় হন। ধূসর চমৎকার হাসল। হাসতে হাসতেই বলল, বাড়িতে মেহমান আসলে এইভাবে তাড়িয়ে দেন বুঝি? আপনি আমার মেহমান নন, আর শত্রুদের পাত পেড়ে খাওয়াই না আমি। নেহাত আমাকে সাহায্য করছেন আপনি, না হলে এই বাড়িতে পা রাখার সাহস দেখাতে পারতেন না। ধূসর রাগল না, বরং আগের মতোই হেসে বলল, শত্রুদের জন্য মিষ্টি পায়েস যখন বানালেন, সম্পর্কে এত তিক্ততা টেনে আর কি লাভ? একটু ভালো মুখে কথা না হয় বলুন। কথা আর টাকা দুটোই জায়গা বুঝে খরচ করতে হয়। যেখানে সেখানে খরচ করলে সেটাকে ওয়েস্ট বলে, আর কোনো কিছু ওয়েস্ট করা আমার একদমই পছন্দ নয়। ওয়াইনের গ্লাসে আলতো চুমুক দিতে দিতে ধূসর তাকায় নন্দিতার দিকে। অস্বস্তিতে কাটা হয়ে নন্দিতা দাঁড়িয়ে আছে ঠাঁই, না পাচ্ছে সামনে থেকে সরে যেতে, আর না ধূসরের ওই অস্বস্তিকর দৃষ্টি সহ্য করতে। এদিকে ধূসর একের পর এক গ্লাস খালি করে চলেছে। অবশেষে ওয়াইনের গ্লাসটা খানিকটা শব্দ করে টেবিলে রাখল। এরপর হাত উঠিয়ে নিল পায়েসের বাটি, মুখে তুলে নিয়ে চোখ বড় বড় করে তাকালো নন্দিতার দিকে। অতঃপর আর কিছু না বলে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল বাটিটা। ধূসরের চোখের ভাষা, মুখের আদল আচমকা বদলে গেল কেমন যেন। নন্দিতা সতর্ক দৃষ্টিতে তাকালো ধূসরের দিকে। কেন যেন অন্যমনস্ক লাগছে তাকে, বদমাস শয়তানি চেহারার বাইরে কিছু। আপনার পায়েসটা আমাকে কারোর কথা ভীষণভাবে মনে করিয়ে দিল জানেন। এই স্বাদ আমার অনেক পছন্দের, ভীষণ কাছের হারানো একজনের কথা মনে পড়ল। আমার মাও কখনো এত সুন্দর পায়েস রান্না করেনি জানেন, কিন্তু ওর মা পারত, ভীষণ সুন্দর বানাতো। নন্দিতা বুঝল ধূসরের নেশা চড়েছে, তাই সুযোগ বুঝে তার পাশে রাখা ফাইলটা নিতে এগিয়ে গেল সে, কিন্তু সাথে সাথেই খপ করে তার হাত ধরে ফেলল ধূসর। করুণ কণ্ঠে বলল, আমাকে এত অপছন্দ করেন কেন? আমি তো এখনো অবধি ছুঁয়ে দেখিনি আপনাকে। এত কাছে থেকে নেশা লাগলেও নেশা নিবারণ করার চেষ্টা করিনি, একবারও জোর জবরদস্তি করিনি আপনার সাথে। নন্দিতা এক ঝটকায় ধূসরের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে আঙুল উঁচিয়ে রাগী কণ্ঠে বলল, আপনার এই অসংলগ্ন আচরণের জন্য পরিবারের লোকজনের উচিত ছিল থাপ্পড় মারার। আমাকে বাধ্য করবেন না এই কাজ করতে। ধূসর হাসে, দুই ঠোঁট আলগা করে বেশ রয়েস হয়ে হাসে সে। হাসতে হাসতে বলে, আপনার চোখের রাগটাই আমার সবচেয়ে প্রিয়, একদম শেষ করে দেয় আমাকে। আমি জানি একদিন এটাই আমাকে নিঃশেষ করে দেবে, তবুও আমি চাই। আপনার এখন যাওয়া উচিত। নেশা হলেও নিজেকে সামলানোর ক্ষমতা আছে তার। তাই হালকা হেসে নন্দিতার দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন নেশার ঘরে যদি উল্টোপাল্টা কিছু করে বসি? নন্দিতা উত্তর দিল না। ফাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ধূসর আবারও বলে উঠল, আজকাল নেশা ধরাতে পারছে না। মনে হচ্ছে নেশার চেয়েও নেশালো কিছুর খোঁজ পেয়েছে শরীর। তাই তো এত স্ট্রং ওয়াইনের নেশাও কাবু করতে পারছে না আমাকে। নন্দিতা কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢোকে দুর্জয়। নিজের ঘরে ধূসরের সাথে নন্দিতার উপস্থিতি দেখে বাকরুদ্ধ হয়ে খানিকটা সময় তাকিয়ে থাকে নন্দিতার দিকে। নন্দিতা চমকায়। এমন একটা সময় দুর্জয়কে কোনোভাবেই আশা করেনি সে। হাত কচলাতে কচলাতে দুর্জয়ের কিছু বলতে যাবে, এমন সময় ফিচেল হেসে নন্দিতার দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলে, বড্ড ভুল সময়ে এসে পড়েছি বোধ হয়। নন্দিতা হতাশ চোখে দুর্জয়ের দিকে তাকায়, করুণ কণ্ঠে বলে ওঠে,
আপনি আমাকে ভুল বুঝছেন। স্বামীর অনুপস্থিতিতে একা বাড়িতে একজন পুরুষ মানুষকে ডেকে এনে ফুর্তিতে মজেছেন, আর ভুলটা শুধু আমিই বুঝছি। ওহ, ওয়াইনের বোতলেও তো আনানো হয়েছে। স্বামীকে আজকাল এত খারাপ লাগছে বুঝি? পরপুরুষের কাছে বেশি মজা। নন্দিতা চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এতখানি উচ্চ বাক্যে এর আগে কখনোই কথা বলেনি তুর্জয় তার সাথে, আর আজ এত নিচু ভাষায়। কান্নায় বুক ভেঙে আসছে তার, চেয়েও সবটুকু সত্যি বলতে পারছে না তাকে। তাই তুর্জয়ের দিক থেকে মুখ ফিরিয়ে ধূসরের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, আপনি এখানে এসেছেন জানলে সমস্যা হবে। এখন আসুন, আমাদের বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে। ধূসর টলতে টলতে সোফা ছেড়ে উঠল। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তাচ্ছিলের সাথে বলল, সব ক্যামেরা তো কবেই সরিয়ে ফেলা হয়েছে, জানেন না আপনি? কাজ শেষ, নজরদারিও শেষ। তুর্জয় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তেড়ে গেল ধূসরের কাছে। তার জামার কলার আঁকড়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার সব কিছু লুটে নে, শুধু বউটার দিকে চোখ দিস না। সহ্য হবে না আমার, মাটির সাথে পুঁতে ফেলবো সব কটাকে। ধূসর শব্দ করে হাসল। অতঃপর তুর্জয় থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিয়ে তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার বাপের কি দরকার না দরকার আমি জানি না, তবে আমার তো এটাকেই দরকার। কিন্তু তোর বউয়ের কিন্তু আমার প্রতি একটুও ইন্টারেস্ট নেই। তবে আমার শুধু ইন্টারেস্ট না, পুরো নেশা ধরে গেছে। তোর বউয়ের নেশার কাছে পৃথিবীর সব নেশা ফেল। তুর্জয় আচমকা জোরে একটা ঘুষি বসালো ধূসরের নাক বরাবর। চিৎকার করে নাকে হাত চাপা দিল ধূসর, নাক দিয়ে রক্ত পড়ছে তার। পাল্টা আক্রমণ করতে চাইলে সামনে রুখে দাঁড়ালো নন্দিতা। ধূসরের হাতে কয়েকটা টিস্যু গুজে দিয়ে বেশ সাবলীল কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ আপনাকে, চলে যাওয়া উচিত এখন আপনার। রাগে গোটা শরীরে আগুন জ্বলছে তুর্জয়ের। কিছুক্ষণ আগে ধূসরের বলা কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছে না সে, আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী নন্দিতা। তাই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখন তার রাগের সবটুকু উত্তাপ নন্দিতার উপর বর্ষাবে। রুমে পায়চারি করতে থাকা তুর্জয়কে দেখে শুকনো ঢোক গেলে নন্দিতা। এতটা রেস্টলেস এর আগে কখনো লাগেনি তাকে। ধূসরকে নিয়ে তার ইনসিকিউরিটির কারণ সে বোঝে, তাই ঠিক করে নিয়েছে এই মিথ্যা নাটক আর কন্টিনিউ করবে না। সোজাসাপটা স্বীকার করে নেবে এই সব মিথ্যা একটা নাটক ছিল শুধু। কিন্তু তুর্জয় কি বিশ্বাস করবে? পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে তুর্জয় ঘুরে তাকায়। অতঃপর নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি গলা চেপে ধরে তাকে মিশিয়ে দেয় দেওয়ালের সাথে। নন্দিতা কাঁদো কাঁদো চোখে তাকায় তুর্জয়ের দিকে। সেদিকে পাত্তা না দিয়েই তুর্জয় রাশ ভারী কণ্ঠে বলে ওঠে, তোর শরীরের খিদে মেটানোর জন্য তুর্জয় এহসান যে যথেষ্ট, এটা বোঝাবো আজ। তুর্জয়ের এক অন্যরকম রূপ দেখবি তুই আজ। ভয়ে আটকে ওঠে নন্দিতা। ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে বাম হাত দিয়ে নন্দিতার দুই হাত একসাথে করে মাথার উপর দেওয়ালের সাথে আটকে ধরে তুর্জয়। নন্দিতা ভয়ার্ত চোখে তুর্জয়ের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেও পারে না। তার আগেই রাগে কাঁপতে কাঁপতে তুর্জয় বলে ওঠে, তোর এই ঠোঁট আমায় সবচেয়ে বেশি পাগল করে, তাই এটাই ক্ষতবিক্ষত হবে সবার আগে, এরপর বাকি সব। এরপর অপেক্ষা না করেই তুর্জয় ঠোঁট ছোঁয়ালো নন্দিতার ঠোঁটে। শুধু ছুঁয়েই ক্ষান্ত নয়, তার একের পর এক উগ্র কামড়ে যন্ত্রণায় কাটা মাছের মতো ছটফট করছে নন্দিতা। অথচ সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তুর্জয়ের। হাঁপাতে হাঁপাতে মুখ তুলে তুর্জয়। আজ যেন তার শরীরে কোনো হিংস্র হায়না ভর করেছে। চোখ থেকে ঝরছে আগুনের ফলা। ফুটন্ত পানির ন্যায় রাগ টগবগ করছে তার শরীরের সমস্ত রক্ত। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। নন্দিতাকে ক্ষতবিক্ষত করা অদ্ভুত এক নেশা চেপে বসেছে তার মাথায়। কাজ
করছে না স্বাভাবিক বিচার বুদ্ধি। ধূসরের বলে যাওয়া কথাগুলো তার মন মস্তিষ্ক জুড়ে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে নন্দিতার গোটা চেহারাটা বিগড়ে দিতে পারলেই আজ শান্তি পায় সে। তবে আর কেউ তাকাবে না সেদিকে, কেউ নজর দেবে না তার বউয়ের দিকে, কেউ হাত বাড়াবে না তার ভালোবাসায়। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়ছে, রক্ত চুইয়ে পড়ছে থুতনি বেয়ে। আলগা পেয়ে দু হাত চেপে নিজের ঠোঁট চেপে ধরে নন্দিতা। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। ব্যথায় ডুকরে কেঁদে ওঠে সে। হু হু করে জ্বলছে তার দুই ঠোঁট, রক্তে রক্তে লাল হয়ে গেছে তার হাত দুটো। দুর্জয়ের হুঁশ ফিরল এখন যেন। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে নন্দিতার দিকে। রাগে অপরাধ বোধে মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার। তার এই অপরাধ বোধ আরও খানিকটা বাড়িয়ে দিতেই বোধহয় নন্দিতা কাঁদতে কাঁদতে বলল, সোফার ওপর আপনার সেই ফাইলটা পড়ে আছে। এটা আদায় করার জন্যই ডেকেছিলাম লোকটাকে। চেক করে নেবেন সব কাগজপত্র ঠিক আছে কিনা। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ওড়নার আঁচল মুখে চেপে ধরে দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। চলবে।